ডাক্তারবাবু আছেন? ডাক্তারবাবু আছেন? ডাক্তারবাবু। গম্ভীর অথচ আর্ত কণ্ঠে সে ডাক বারবার ধ্বনিত হয়। ঘটনাটা শুরু বেশ কিছু বছর আগে। আজ যে কাহিনী আপনাদের শোনাতে চলেছি, এটা আমার এক স্বরচিত লেখা। আমার খুব পরিচিত এক পরিবারের সঙ্গে সম্পর্কিত এক ঘটনার কাহিনী। আমার বন্ধুর বাবা, ওনাকে কাকু বলে ডাকতাম, উনি খুব ভালো মানের একজন ডাক্তার ছিলেন। ওনার জীবনেরই একটা কাহিনী। ঘটনার শুরু বেশ কিছু বছর আগে। আমরা তখন নদিয়া জেলার এক প্রত্যন্ত গ্রামে থাকি। এখন যেমন গ্রামগঞ্জে সর্বত্র ইলেকট্রিক থাকলেও আলোর ব্যবস্থা পর্যাপ্ত নেই, তখন আরোই ছিল না। এখনকার মতো নিয়ন আলোর ব্যবস্থা ছিল না। হলদেটে বাল্ব জ্বলত মোড়ে মোড়ে, তাও তো যথেষ্ট নয়। বিদ্যুতের খরচ বাঁচানোর জন্য গৃহস্থ খুব প্রয়োজন ছাড়া খুব একটা জ্বালাতো না। ঘটনাটা কাকুর মুখেই শোনা। সময়টা শীতকাল, সামনে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি পর্ব চলছে। সেবার জাঁকিয়ে শীত পড়েছিল। সন্ধে হতেই সব লেপ কম্বলের তলায়। তখন মানুষের অবস্থা এত সচ্ছল ছিল না। কাকু বলতে আমার বন্ধুর বাবা বেশ ভালো মানের হোমিওপ্যাথি ডাক্তার ছিলেন। তার পিতা ছিলেন তখনকার সময়ে ওপার বাংলার এক স্বনামধন্য কবিরাজ। আয়ুর্বেদ চিকিৎসায় বেশ ভালো নামযশ ছিল। তিনি বলতেন তাঁর গুরুদেব অসমের গভীর অরণ্যে তন্ত্র সাধনা করতেন। তিনি বলতেন এমনও ভেষজ পাতা আছে, হাতে ডলে চোখে লাগিয়ে দিলে কাউকে, সে রাত্রেবেলা দিনের মতন পরিষ্কার দেখবে। কিন্তু তার গুরুদেব সে পাতা তাকে চিনিয়ে দিয়ে যায়নি। তিনি বলতেন মানুষ বড়ই লোভী, এটা সে খারাপ কাজে লাগাতে পারে। যাই হোক, পরম্পরা অনুসারে কাকুর পিতা অনেক কিছু জানতেন, তাঁর পসারও ভালো ছিল। কিন্তু দুর্ভাগ্য, তার নিজের চোখেই পক্স হয়। তার চিকিৎসার জন্য ভারতে আসেন বটে, কিন্তু তেমন সুফল করে উঠতে পারেননি। কাকুর পিতা শেষটায় অন্ধ হয়ে যান। পিতার কাছ থেকেই কাকুর অনেকটাই শেখা। তবে তিনি এদেশে যথেষ্ট পড়াশোনা করে হোমিওপ্যাথি, শল্য চিকিৎসা সবই শিখেছিলেন। যে সময়ের কথা বলছি, সে সময় কাকুর পসার বেশ ভালোই। ওপার বাংলা থেকেও মানুষ, অর্থাৎ রোগী আসতো। সেদিনটা ছিল কৃষ্ণা চতুর্দশীর রাত। এমনি বিদ্যুতের আলো খুব এমনি বিদ্যুতের আলো কম, তার উপর লোডশেডিং চলছে। শীত বলে সেদিন রাত 8টার মধ্যেই খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে কাকু কাকিমা বসে গল্পগুজব করছে। অন্য ঘরে বন্ধু পড়াশোনা করছে। তখন প্রায় রাত 9টা হবে। গেটের বাইরে থেকে ডাক আসছে। কোনো রোগী খুব আর্ত করুণ স্বরে ডাকছে, অথচ খুব গম্ভীর। ডাক্তারবাবু আছেন? ডাক্তারবাবু। কাকিমা সচেতন হয়ে কাকুকে জানায়, তোমাকে কেউ ডাকছে বোধ হয়, দেখো তো। তাই তো মনে হচ্ছে। কাকু গায়ে শালটা চাপাতে চাপাতে উত্তর দেয়,
কাকুদের ঘর নেহাতি ছোট নয়। ভেতর ঘর বারান্দা পেরিয়ে গেট পর্যন্ত আসতে 8-10 পা হাঁটতে হয়। ততক্ষণে আবার সেই গম্ভীর অথচ তীব্র ডাক আবার শোনা যায়। সেই ডাকের মধ্যে গভীর এক আরতি আছে। লণ্ঠনটা নিয়ে বেরিয়ে আসে কাকু। ততক্ষণে বন্ধু সে ডাক শুনে পাশের ঘর থেকে বেরিয়ে আসে। তবে অন্ধকারে পরিষ্কার কিছু দেখা যায় না। লণ্ঠনের আলো কাছে আসতেই একজনের অবয়ব দেখতে পেল কাকু। বেশ লম্বা দোহারা চেহারা, আপাদমস্তক বড় ওভারকোটে ঢাকা। মাথার ঢাকাটা এতটাই বড় যে মুখটা দেখা যাচ্ছে না। সঙ্গে একটা সাইকেল আছে। কাকু কাছে আসতেই ভীষণ আর্ত বিনীতভাবে আগন্তুক বলে, ডাক্তারবাবু, শিগগিরই একটু চলুন, ছেলেটার জ্বর কিছুতেই কমছে না। তা তুমি হসপিটালে নিয়ে গেলে না কেন? বেশ আশ্চর্য হয়ে কাকু বলে, না না ডাক্তারবাবু, আমার বিশ্বাস আপনার ওষুধেই সেরে উঠবে ছেলে। ভীষণ আত্মপ্রত্যয়ের সাথে কথাগুলো বলে আগন্তুক। বেশ, দাঁড়াও, আসছি, এই বলে কাকু তৈরি হওয়ার জন্য ভেতরে গেলেন। তবে একটা বিষয় কাকু লক্ষ্য করছিল, যখন আগন্তুক কথাগুলো বলছিল তখন শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নড়ছিল না। তবু তিনি ওভাবে তেমন গুরুত্ব দেননি। এরপর চটপট তৈরি হয়ে সাইকেল বের করে আগন্তুকের সাথে চলল। আগে জিজ্ঞেস করেনি কোথায় বাড়ি, কতটা সময় লাগবে। ভেবেছিল রোগী খুব সিরিয়াস, রাস্তায় যেতে যেতে জেনে নেবে। কিন্তু রাস্তায় নেমে এক অদ্ভুত বিপত্তি লক্ষ্য করল কাকু। তিনি যতই জোরে সাইকেল চালাক না কেন, আগন্তুকের ঠিক কাছাকাছি আসতে পারছেন না। বেশ কিছুটা দূরত্ব থেকেই যাচ্ছে। যাই হোক, অগত্যা ওভাবেই যেতে হলো। মাঝে মাঝে আগন্তুককে মনে হচ্ছিল সে যেন মাটির ওপর দিয়ে সাইকেল চালাচ্ছে। বড় ওভারকোটটাই শুধু বোঝা যাচ্ছিল আলো আঁধারিতে। বেশ কিছুক্ষণ সাইকেল চালিয়েছে। এত শীতেও বেশ পরিশ্রম হয়েছে কাকুর। বলা বাহুল্য, কাকুর সে সময় বেশ ভালো স্বাস্থ্য, অল্প বয়স, রীতিমতো প্রত্যহ শরীরচর্চা করেন। অথচ এই পরিশ্রমে তাকে ক্লান্ত দেখাচ্ছিল। যেখানে এসে পৌঁছলেন স্থানটা কেমন অপরিচিত লাগলো। মনে হলো বিস্তীর্ণ ফাঁকা মাঠের মধ্যে এক অট্টালিকা দাঁড়িয়ে আছে বহু যুগ ধরে। অন্ধকার হলেও আকাশে মেঘ না থাকায় একটু আলো যেন পাওয়া যাচ্ছিল। রাত তখন 10টা হবে, কিন্তু সেখানে এসে মনে হচ্ছিল রাত প্রায় 2টো বাজে। এমন এক অদ্ভুত পরিবেশ। একা অট্টালিকাটা যেন প্রেতের মতো দাঁড়িয়ে আছে নীরবে। চারদিকে নিস্তব্ধ, নিঝুম। একটা ঝিঝি পোকাও ডাকছে না। বাতাস যেন এখানে ঢোকা বারণ। একটা রাতচরা পেঁচা হঠাৎ ডেকে উঠতেই কাকু সম্বিত ফিরে পেলেন। এদিকে আসুন ডাক্তারবাবু। এ ডাক যেন কোনো এক অশরীরী বহু দূর থেকে বাতাসে পাঠিয়ে দিল। কাকু ঘুরে দেখতেই সেই অট্টালিকার নিচের গেটের দিকে লক্ষ্য করল। কেউ যেন দাঁড়িয়ে আছে। কাকু সেদিকে টর্চ ফেলতেই আবার কাউকে দেখা গেল না। মনে ভাবলেন ওই ব্যক্তি হয়তো ভিতরের দিকে গেছে। কাকু চটপট সাইকেলটা রেখে ওষুধের ব্যাগটা হাতে নিয়ে টর্চের আলো ফেলে এগিয়ে চলল। খানিকটা ঘাসে ঢাকা জায়গা, তারপর মোড়াম বেছানো গেট পর্যন্ত চলে গেছে। গেট পর্যন্ত পৌঁছে ভেতরটা আলো আঁধারিতে কেমন অপ্রকৃতস্থ দেখাচ্ছে। ভেতরটা অবশ্য তেমন অন্ধকার নয়, কোথা থেকে যেন প্রাকৃতিক আলো আসছে। ভেতরে ঢুকে ডাক্তারবাবু ডাকলেন,
তুমি কোন দিকে? খুব গম্ভীর থেকে উত্তর এলো, এদিকে আসুন ডাক্তারবাবু। গেট পেরিয়ে খানিকটা চাতাল মতো, চাতালে উঠতেই একটা সিঁড়ি কাকুর ঠিক পেছন দিকের বাঁ দিক ঘেঁষে ওপরে উঠে গেছে, আর একটা সামনে দিয়ে ওপরে উঠে গেছে। কাকু সামনে তাকাতেই অদূরে লক্ষ্য করলো একটা বেশ চওড়া সিঁড়ি নিচে নেমে গেছে। শেষটা ভালো বোঝা যাচ্ছে না। টর্চ ফেলে এগোতেই দেখলো সিঁড়িটা অনেকটা নিচে নেমে গেছে। বেশ কিছুটা নামার পর লক্ষ্য করলো সিঁড়িটা শেষ হয়ে প্যাসেজটা বাঁ দিকে ঘুরে গেছে। ওখানে নামতেই একটা মিষ্টি গন্ধ নাকে এলো। মনে হলো আশেপাশে ফুলের বাগান আছে, কিন্তু ঠিক তা নয়। ঠিক ফুলের গন্ধ নয়, কেউ অনেকক্ষণ আতর মেখে থাকলে তার গা থেকে যেমন গন্ধ হয়, অনেকটা তেমনই। বাঁ পাশে এগোতেই একটু দূরে একেবারে সোজাসুজি একটা ঘর, বেশ বড় সড়ো ঘর। দরজা দুটো হাট করে খোলা। মনে হলো গন্ধটা যেন ওখান থেকেই আসছে। যত এগোচ্ছে কাকু, ততই তার মনে হচ্ছে কে বা কারা তার সাথে সাথে এগোচ্ছে। চাপা গলায় ফিসফিস করে কিছু বলছে। টর্চ ফেলে এদিক ওদিক ঘোরাতেই আর কোনো শব্দ শোনা যাচ্ছে না। আবার টর্চ নেভাতেই শুরু হচ্ছে ফিসফিসানি। তারা যেন বলছে, এখন কেন এসেছ, কী করবে? কাকু বরাবরই ভীষণ সাহসী। ওই হাতে মরা কেটে পরীক্ষা নিরীক্ষা করতে হয়েছে অনেক, কিন্তু এখানে এসে পর্যন্ত কাকু যেন কেমন মোহবিষ্ট হয়ে পড়েছে। ধীরে ধীরে সোজা সামনের ঘরে পৌঁছে ডান দিকে আলো ফেলতেই কাকুর মাথার ভেতরটা কেমন ছোট হয়ে এলো। এ কাকে দেখছে সে? ভীষণ বিস্মিত হয়ে রইল। ইমানুয়েল হোসেন ও তার পরিবার। প্রায় 7-8 বছর আগের কথা। কাকুর নিয়মিত রোগী ছিল তিনি। তার ছেলেটা এক কঠিন অসুখ করে, ঘন ঘন জ্বর আসতো। ওষুধ দিলে কমতো, আবার আসতো। কাকু বলেছিল অন্য ডাক্তার দেখাতে, কিন্তু ইমানুয়েলের বিশ্বাস ছিল কাকুর হাতেই সেরে উঠবে ছেলে। ভীষণ ভালোবাসতো ছেলেকে, প্রাণ দিয়ে ভালোবাসতো। অন্য ডাক্তারও দেখিয়েছিল, কিন্তু বিশেষ সুবিধা হয়নি। সেদিনও এমনই এক শীতের রাত ছিল। জ্বর বাড়াবাড়ি পর্যায়ে। কাকু ওর বাড়িতে দেখতে গিয়েছিল, কিন্তু তার আগেই সব শেষ হয়ে যায়। কাকুর হাত দুটো ধরে খুব কেঁদেছিল ইমানুয়েল ও তার স্ত্রী। কাকু সান্ত্বনা দিয়ে চলে এসেছিল। এরপর ছেলের শোকে দুজনেই মারা যায় বিষ খেয়ে। এই ঘটনাটা পরে অবশ্য জানতে পেরেছিল কাকু। ওই ঘরে ইমানুয়েল ও ছেলে ও স্ত্রীকে একই বিছানায় মৃত অবস্থায় দেখে কাকুর সব মনে পড়ে। ইমানুয়েল গায়ে আতর মাখত। কাকুকেও একবার এক সুন্দর আতর উপহার দিয়েছিল ভালোবেসে। এরপর সেখান থেকে কাকু তাদের আত্মার শান্তি কামনা করে বেরিয়ে আসে। কিভাবে যে বাড়ি ফিরেছিল সেদিন রাতে কাকু তা নিজেও জানে না। বাড়ি ফিরতে বেশ রাত হয়ে গিয়েছিল। কাকিমা বেশ চিন্তিত হয়। বাড়িতে ফিরে কাকু ব্যাগ রেখে সোজা বাথরুমে গিয়ে স্নান করে। কাকিমা ও বন্ধু বেশ আশ্চর্য হয়ে যায়। স্নান সেরে যখন ঘরে আসে তখন ঘড়িতে 2টো বাজে। সব ঘটনা বলতে রাত কাবার হয়ে যায়। কাকু ছিলেন মা কালীর একনিষ্ঠ ভক্ত। এরপর ইমানুয়েল ও তার পরিবারের জন্য
কাকু এক যজ্ঞ করে ও কায় মনোবাক্যে প্রার্থনা করে তাদের যেন মুক্তি হয়। এরপর থেকে রাতে আর কাকুকে ডাকতো না সে আগন্তুক। গল্পটা এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য সকলকে আমার আন্তরিক ধন্যবাদ।